স্বাগত জানাচ্ছি ফাতেরগঞ্জ থেকে মধ্যে সাথে আছেন শামীম জাহিদ। নতুন পে স্কেল বাস্তবায়ন হয় সরকারি চাকরিতে দুর্নীতি কমবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সরকারি চাকরিজীবীদের জন্য আর কোনো বেতন কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন তিনি, এবং আরও বলেছেন মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় রেখেই প্রতি বছর নির্ধারিত হারে বেতন বাড়ানো হবে। আজ আমরা আলোচনা করব নতুন বেতন কাঠামো। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। নতুন পে স্কেল ঘোষণার আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে আসছিল তাদের পদমর্যাদা এবং আলাদা বেতন কাঠামো নিয়ে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না থাকা এবং ঘোষিত গ্রেডের কারণে তাদের পদমর্যাদা ক্ষুণ্ণ হবে, এমন কথাই বলছিল শিক্ষকরা। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই আন্দোলনে বিরক্তি প্রকাশ করলেন অর্থমন্ত্রী। বললেন তারা না জেনে আন্দোলন করছেন। সবচেয়ে শিক্ষিত গোষ্ঠী দেশের, তারা একদম জ্ঞানের অভাবের ফলে এইরকম একটা আন্দোলনে গেছে। তাদের পাত্তাই নাই যে কি হয়েছে, কিসে রেকমেন্ডেশনস, কোথায় তাদের মর্যাদাহানি হয়েছে। আই ওয়ান্ট টু ফাইন্ড আউট। তাদের যে কারাপ্ট প্র্যাকটিসেস, এইগুলা কন্ট্রোল করা দরকার। নতুন পে স্কেল নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। পে স্কেল বাস্তবায়িত হয় এখন সরকারি চাকরিজীবীদের দুর্নীতি কমে আসবে বলে আশা করেন তিনি। কারাপশন আমাদের দেশে একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। সেই অসহনীয় পর্যায়ে চলে যাওয়ার একটা কারণ ছিল অবশ্যই এই বেতনের স্বল্পতা। এখন ভালো বেতন দেওয়ার ফলে যেটা আমরা চিন্তা করতে পারি যে ইন দ্য ম্যাটার অফ কারাপশন উই ক্যান বি স্ট্রিক্টার। অনেক সময় অনেক ভুলি ঠিক আছে, ছেড়ে দেওয়ার একটা দিকটা দিয়েছে, এটা একটু স্ট্রিক্টার হবে। আর কারাপশন রিমুভালের জন্য আরো অনেক কিছু দরকার। নতুন আর কোনো বেতন কমিশন গঠন করা হবে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন মূল্যস্ফীতির হারের সাথে সমন্বয় করে প্রতি বছর নির্ধারিত হারে বেতন বাড়ানো হবে। ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ সংস্থানের সমস্যা হবে না বলেও জানান তিনি। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, ধন্যবাদ। আজ আমরা আলোচনা করছি নতুন পে স্কেল, নতুন বেতন কাঠামো নিয়ে কথা বলছি। শুরুতেই বলতে হয় যে এই যে নতুন বেতন স্কেল করা হলো এটা প্রথা বিরোধী। অর্থাৎ আমরা আগে যত পে স্কেলের কথা দেখেছি বা শুনেছি তার চেয়ে সম্পূর্ণই আলাদা বা নতুন কিছু বিষয় এসছে। যেমন বলা হচ্ছে এরপরে হয়তো পে কমিশন থাকবেই না, রাখা দরকার নাই, কারণ প্রতি বছর নির্দিষ্ট হারে ইনক্রিমেন্টের বা চাকরির বেতন বৃদ্ধির একটা ব্যবস্থা রাখা হয়েছে। এটা একটা বড় জিনিস। সো সব কিছু মিলে বেতন বাড়ানো হচ্ছে অলমোস্ট ডাবল। সবকিছু মিলে আসলে আপনি কীভাবে দেখছেন এই সরকারি বেতন বৃদ্ধিকে, নতুন পে কমিশন? বেতন বৃদ্ধি তো অবশ্যই প্রয়োজন ছিল। যারা চাকরি করেন, চাকরিজীবী, 2009-এ হয়েছে আমাদের 7ম বেতন কমিশন এবং সেটি 9-এ বাস্তবায়ন হয়েছে এবং অষ্টম বেতন কাঠামো এখন বাস্তবায়িত হলো। তো প্রায় 6 বছর পরে এটি বাস্তবায়িত হচ্ছে। তো সেক্ষেত্রে 6 বছর তো মূল্যস্ফীতি হয়েছে প্রায় 45% বেড়েছে। 45% বাড়ার বিপরীতে 90 থেকে 101% পর্যন্ত বেতন বৃদ্ধি হয়েছে। এত ব্যাপক বৃদ্ধি আর আগে হয়েছে বলে আমার জানা নেই। সেদিক থেকে বেতন কাঠামো যথেষ্ট আমি মনে করি সুবিধা পাবে যারা কর্মজীবী বা বেতনভোগী। আর আমি বললাম তো 45% বেতন বৃদ্ধি হচ্ছে গত 6 বছর। সেখানে আপনার বেতন বেড়েছে সর্বোপরির দিকে 90%, নিচের দিকে 101%। তো এটি তো সকলের জন্য আনন্দ এবং সুখের বিষয়। তারপরেও বেশ আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুশি নন। তারা বলছেন তাদের মর্যাদাহানি হয়েছে, এবং এটাকে আপনি কীভাবে দেখছেন? আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি তো জানেন। আমি 35 বছর শিক্ষকতার শেষে প্ল্যানিং কমিশনে জয়েন করেছি। কিভাবে মর্যাদা হানি হলো আমি বুঝি না। তা অর্থমন্ত্রী নিজেও বললেন যে তারা না জেনেই আমি বলি, অর্থমন্ত্রী বলেছেন, বাট 40,000 বেতন পেতেন তারা প্রফেসর সাহেবরা সচিবদের মতো। এখন সচিবরা পাচ্ছে না 78,000,
প্রফেসরদের ৭৮,০০০ করা হলো, তো তাদের মর্যাদা হানি হলো কি করে? এখানে মনে রাখতে হবে একটি বিষয় বলা আসলে বলার দরকার। স্পেশাল গ্রেডের কথা বলা হচ্ছে, বলা হলো, আমি বলিনি তো বেতন মর্যাদা তো এখন ঠিক আছে। এটা মনে রাখবেন, একজন সচিব হতে এমন সচিব নেই যে 25 বছর আগে সচিব হয়েছে, বাট প্রফেসর হয়ে যাচ্ছেন 12 বছর হলে, ঠিক 12 বছর হলেই প্রফেসর। একটি বিশ্ববিদ্যালয় এখন দেখবেন, আমার বিশ্ববিদ্যালয়ে 500-র উপরে কিছু শিক্ষক সংখ্যা, তার 487 হলো প্রফেসর। তো আপনি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির কথা বলছেন। বেসরকারি সরকারি কর্মচারী মানে স্বায়ত্তশাসিত সরকারি খাত মিলে 21 লক্ষ কর্মচারীদের মধ্যে 73 জন সচিব। জি, তো 73 জন সচিব, আর আমাদের এখানে কিন্তু প্রফেসর সংখ্যা আমি কি বলবো হাজার হাজার। আমার বিশ্ববিদ্যালয় বললাম তো 500-র মধ্যে 500 এগ্রিকালচার ইউনিভার্সিটির কথা বলছেন আপনি। হ্যাঁ, এবং সব বিশ্ববিদ্যালয় 12 বছর হলেই আপনার এখন প্রফেসর হয়ে যাচ্ছে। তো যেখানে 25 বছর নিচে একজন সচিব হতে পারে না, আমরা 12 বছরে করে নিচ্ছি। সরকার, আমি তো অনেক উদার, এই বিষয়গুলো সরকারি টাকায় স্বায়ত্তশাসন, সরকারি টাকায় স্বায়ত্তশাসন, সরকারের কাছে আমরা জবাবদিহিতা আমাদের কিন্তু খুব কম। আচ্ছা, এটা যে কারণেই হোক, তা না হলে আপনি এই 12 বছর প্রফেসর হয়ে যাবেন আর এক সর্বোচ্চ 1 গ্রেডে চলে গেলেন। এটি তো আমাদের এখন মানে আরো আনন্দ করা উচিত, আমি মনে করি শিক্ষক, আমিও তো আনন্দ করি যে এই বড় রকমের উল্লম্ফন হলো। আচ্ছা, আমি একটু আপনি বলছেন যে এটা উদারভাবে বেতন বৃদ্ধি করা হয়েছে। আমরা যখন বলছি উদারভাবে বেতন বৃদ্ধি করা হয়েছে, তখন আমরা কিছু বেশ আশাও করতে পারি সেই সাথে, যে এর সাথে সেই আশাটা আছে কিনা। বলা হচ্ছে যে প্রতি বছর নির্দিষ্ট হারে সবার ইনক্রিমেন্ট হবে, তার মানে এই যে মূল্যায়ন কি থাকবে না? না, যেটা হলো বিদেশে কি ব্যাপার, ওখানে বেতন স্কেল বা বেতন কমিশন হয় না। আচ্ছা, ধরুন আমি একটা রাষ্ট্রের উদাহরণ দিই, আমি পড়াশোনা করেছি ব্রিটেনে, সেখানে এই বেতন কমিশন বেতন এগুলো কিছু নাই। ইনফ্লেশন সে ইন্ডেক্সেশন, যত পার্সেন্ট ইনফ্লেশন মূল্যস্ফীতি ঠিক তত পার্সেন্ট যার যা বেতন বেড়ে যাবে, এটি নিয়ম। আচ্ছা, ওখানে আর ইয়ে হয় না, মানে আলাদা নতুন 5 বছর অপেক্ষা করুন তারপর দেবে। বরং 5 বছরের সরকারের ক্ষতি হলো কি, 45% বেতন মূল্য বৃদ্ধি পেয়েছে, বেতন বাড়ালাম 90 থেকে 100%। আচ্ছা, তো সেক্ষেত্রে কিন্তু সরকারের জন্যই বরং এটা ইন্ডেক্সেশনটা হলে সবাই যা মূল্য বাড়বে তাই বাড়বে। তাহলে যারা ভালো কাজ করবেন, যারা পারফর্মার, তাদের মূল্যায়ন কিভাবে হবে? হ্যাঁ, তাদের মূল্য প্রমোশনের ব্যবস্থা তো উঠে যায়নি। প্রমোশন হবে যেভাবে হতো, আপনার লেকচার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট এটা থাকবে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে, প্রমোশনের সিস্টেম আছে, সেখানেই তার মূল্যায়ন হবে। কিন্তু টাকা দিয়ে তো মূল্যায়ন, বেতন তো বাড়বে। একটা প্রশ্ন আসতেই পারে যে যখন সকলের বেতন সমান হয়, এক ধরনের সোশ্যালিস্টিক অ্যাপ্রোচ, সবাই সমান, এখানে সমান তো হলো না, বাড়াটা হারটা কিন্তু ভিন্ন ভিন্ন। আচ্ছা, ওই যে বাড়া হার ইন্ডেক্সের সঙ্গে সেখানে বলা আছে কোন গ্রেডের কত করে বাড়বে, সেটা বলা হয়েছে সমান হারে বাড়বে। এটা তো সমান হারে না, আমি বলছি যে একই গ্রেডের যদি একজন, আমি ধরে নিই একজন পারফর্মার একজন নন পারফর্মার, তাদের বেতন কি সমান হয় বাড়া উচিত? না, এখন তো বেতন আরো পাচ্ছি, যে ধরেন কাজ কম করে সেও পাচ্ছি, যে কাজ বেশি করছি সেও পাচ্ছে। আমার দেশের এই যে সরকার বেসরকারি যাই বলে বিশ্ববিদ্যালয় বলি, আমাদের সিস্টেম তো হলো এরকম যে আমরা বৎসর হলে শুধু বৎসর গুণে, যে আমার একদিন আগে যোগদান করেছে সে আগে হবে। এখানে কিন্তু আমার পারফরমেন্স, কর্মসম্পাদন যেটা মূল্যায়ন, এটা আমি তো মনে করি না ইউনিভার্সিটি তো হয় আমাদের এখানে, কারণ সেখানে আপনি একবারে বিশ্ববিদ্যালয়ে ঢুকলে প্রফেসর হবেনি, কিন্তু সরকারি চাকরিতে ঢুকলে আপনি সেক্রেটারি হবেন, এটা কিন্তু কোনোদিনই নিশ্চিত না। তাহলে 21 লক্ষের মধ্যে মাত্র 73 জন সচিব হয় কি করে? তার মানে হলো সরকারের বহু লোক এর আগেই রিটায়ারমেন্টে চলে যায়। আমরা যখন এই শিক্ষক না, আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের যখন বেতনের বৃদ্ধির কথা বলছি, তখন এটার সাথে কি পারফরমেন্স বা আমরা যোগ্যতা বা তার কাজের সক্ষমতা বৃদ্ধিকে আমরা আসলে এক করতে পারি কিনা, এটা কি পারফরমেন্স বেসড কিনা আসলে সেই অর্থে? না, বেতনটা যেটা দেওয়া হচ্ছে সেগুলো তো নানান বিবেচনা করে, জীবনের মান কোন পর্যায়ে কতটুকু ব্যয় করতে পারে সেগুলো বিবেচনা করে। আর কর্মসম্পাদনের যেটা মূল্যায়ন আমাদের দেশে এখন আছে, সেটা মূল্যায়ন আমরা বলি থিওরিটিক্যালি আছে, প্রকৃত অর্থে ওটা আমি একবার বললামই, আমার দেশে আমরা এটা এক্সিকিউট করতে পারছি না। এটা প্রশাসনিক একটা আমি বলবো কি, আপনার যেটা গভর্নেন্স ইমপ্রুভ করছে না, এরও কারণ হলো যে ভালো পারফরমার তাকে আমরা রিওয়ার্ড দিতে পারছি না, আবার যে খারাপ করছে তাকেও সহজে এলিমিনেট করতে পারছি না। মানে সিস্টেমটা এরকম, সরকারি ঢুকলে পরে আপনার জন্মগত অধিকার, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একবার ঢুকলাম একবার রিটায়ার করে বেরোবো, অথচ বিদেশেই কিন্তু উন্নত দেশে 2 বছর পর পর রিনিউয়াল হয় কন্ট্রাক্ট, সারা জীবনের জন্য আপনি প্রফেসর এরকম পাবেনই না, 2 বছর পর পর কিন্তু আমরা মূল্যায়ন হবে। বিশ্ববিদ্যালয় যে মনে করে যে আপনি কন্ট্রিবিউট করছেন, সরকারি কথা ওরকম, একবার ঢুকলে পরে
সরকারি তাও কিছু অ্যাকশন আছে, বাট সেটা খুব লিমিটেড। আচ্ছা, ধন্যবাদ জনাব ডক্টর আলম। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি নতুন বেতন কাঠামো নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা কথা বলছিলাম নতুন বেতন কাঠামো নিয়ে। আমরা বলছিলাম যে বেশ সুবিধা অসুবিধা অনেক কথাই বলছিলাম। আরেকটি বিষয় আমরা আপনাকে জানতে চাই যে যখন বাংলাদেশের প্রায় 21 লাখ সরকারি কর্মচারীর জন্য এই বেতন বাড়ানো হলো, তখন ধারণা করা হয়, আমাদের একটা ট্র্যাডিশন আছে, এটার একটা ইম্প্যাক্ট পড়ে সারা বাংলাদেশে। যদিও এর বাইরে অধিকাংশ মানুষ এমপ্লয়েড বেসরকারি খাতে, কিন্তু সেইখানে তাদের দিকে আসলে কি হবে? অনেকেই বলেন এটার ফলে ইনফ্লেশন বাড়বেন, সেটা কি আসলে হবে কিনা, বা সেটা হলে আমি যদি বলি প্রাইভেট সেক্টরের ডুইং বিজনেস করাটাও কঠিন হবে কিনা, আসলে সেটাও সরকার দেখবে কিনা? আসলে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক যে এত লোকের বেতন বাড়লো, এখন মূল্যস্ফীতি ঘটবে কিনা। সরকারের বাইরেও কিন্তু প্রায় 78% নিয়োগ সরকারের বাইরে, এটা বিশাল অংশ। তাদের কিন্তু হয়তো বাড়তে সময় নেবে। যেগুলো বেসরকারি খাত তাদের তো আর এমনি জুলাইয়ের 1 তারিখে বাড়বে না, হয়তো সামনে বাড়তে হবে, যেহেতু সরকারি খাতে বেড়েছে। মূল্যস্ফীতির বিষয়টা এটা একটা সঙ্গত প্রশ্ন যে 23,000 কোটি টাকার নতুন প্রবাহ হবে অর্থনীতিতে, মূল্যস্ফীতি ঘটবে কিনা। তো সময়টা আবার এরকম, যে সময় এই বেতন কাঠামোটা বাস্তবায়ন করা হলো, বিশ্বের পণ্য বাজার কিন্তু এখন খুব নিম্নমুখী। আমাদের যত আমদানি, কৃষি পণ্য বলেন, আমাদের এই যে পেট্রোলিয়াম পণ্য বলেন, তো এই সময় বাইরের থেকে মূল্যস্ফীতি আসার কারণ নেই, বরং কমবে। দেশের উৎপাদন ব্যবস্থা খুবই ভালো। তো সব মিলিয়ে মূল্যস্ফীতির প্রভাবটা অনুভূত হবে না। আর যেটুকু বাড়বে হয়তো মুদ্রার সরবরাহ বাড়বে, এটা মূল্যস্ফীতিতে যাবে না। এই জন্যে যে দেশে যথেষ্ট সরবরাহ আছে, আর বিপুল সংখ্যক সরকারের বাইরে আছে, কারণ তাদের বেতন এখন বাড়ছে না, হয়তো পরে বাড়বে। আর আন্তর্জাতিক পর্যায়ে এখন সময়টা খুব অনুকূল, দরদামের দিক থেকে খুব নিম্নমুখী এখন। তো সে সব মিলে মূল্যস্ফীতি যেভাবে বাড়া, আগে যেমন বেতন হলেই দাম বেড়ে যেত, এটা ঘটবে না। একই প্রশ্ন আবার ঘুরিয়েই বলছি আপনাকে, বেসরকারি খাতের ব্যবসাকে এই নতুন বেতন কাঠামো কঠিন করে দিল কেন? না, কঠিন বলে বেসরকারি খাতের চাপ তো সৃষ্টি হবেই। আগে বেসরকারি খাতে ইকোনমিতে ড্রাইভিং ফোর্স না, 80% বিনিয়োগ বেসরকারি খাতে, আর 20% বিনিয়োগ করে থাকে সরকার, দেশে যত বিনিয়োগ হয়। তো বেসরকারি খাত একটি বড় খাত, এবং বেসরকারি খাতের ভালো মন্দ কিন্তু অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তো বেসরকারি খাতে বেতন অবশ্যই বাড়াতে হবে। এই জন্যে যে বহু লোক আগে বেসরকারি খাতে বেতন বেশি দেখে যেত, একটা বড় রকমের বেতন একসঙ্গে। হ্যাঁ, তো এখন সরকারের যেটা আপনার 9,000 ছিল, এটা 22,000 হয়ে গেল। তো বেসরকারি খাতে এখন ওই পরিমাণ একটু সময় নেবে, কিন্তু বাড়াতে হবে, না হলে বেসরকারি খাতের লোকজন আবার নিরুৎসাহী হতে আবার সরকারের দিকে, যাদের বয়স আছে চলে আসতে চাইবে, বা ওখানে হতাশা তৈরি হবে, চাপ তৈরি হবে। এবং যেহেতু একই দেশে একটা অংশে বেতন বেড়েছে, বেসরকারি খাতকে বাড়াতে হবে, ক্রমান্বয়ে বাড়াতেই হবে। আচ্ছা, বেসরকারি খাতের কথা যখন আমরা বলছি, বেসরকারি খাতের চাকরির যে ধরন সরকারি খাতের ধরন নয়। বেসরকারি খাতে কিন্তু চিরকালের জন্য কেউ চাকরি করেন না, সরকারি খাতে চিরকালের জন্য চাকরি করেন, যেটা আপনিও বলছিলেন। সেক্ষেত্রে বড় একটা জিনিস বারবার সবসময় বলা হয় যে তার কি পারফরমেন্স ইন্ডেক্স স্থাপন করা হয়, থাকা হয় বেসরকারি খাতের জন্য, এবং এটা প্রতি বছর একটা মূল্যায়ন হয়। সেই জাতীয় কোনো স্ট্রাকচার মূল্যায়ন পদ্ধতি নেই, আপনি নিজেও বলছিলেন আমাদের সরকারি খাতে নাই সেটা। কিন্তু সত্যিকার অর্থে আমরা যদি ভবিষ্যতে এফিসিয়েন্সি বাড়াতে চাই, এই জাতীয় জিনিসগুলো আসলে এখানে আমরা ইনকর্পোরেট করার কথা ভাবতে পারি। বেসরকারি খাতে তো আপনার চাকরি যারা নিয়োগ করে তাদের সন্তুষ্টি না হলে আপনাকে চলে যেতে হবে, এক ধরনের ওখানে তাৎক্ষণিক আপনার মূল্যায়ন হচ্ছেই সবসময়। সরকারি খাতেও কিন্তু এখন কর্মসম্পাদন মূল্যায়নের কিন্তু একটা পদ্ধতি সরকার গ্রহণ করেছে, যেটা আমরা
প্রাতিষ্ঠানিকভাবে মূল্যায়ন করব, এগ্রিগেট পারফরম্যান্স ইভ্যালুয়েশন করার জন্য একটা সূচক গ্রহণ করা হয়েছে। আর ব্যক্তি পর্যায়েও এখন যথেষ্ট বেশি প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাদেরকে, এই তাদের মূল্যায়নে শুধু যে এটাকে যেটা বলে কি বলে এটাকে কনফিডেন্সিয়াল এসিআর, যেটা অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, যেটা সেখানে একটা মূল্যায়নের সুযোগ থাকে এবং মূল্যায়ন করা হয়, বাট সেটি যথেষ্ট নয়। এদের মূল্যায়নে সরকারকে আসলে কর্মভিত্তিক মূল্যায়নের উপর জোর দিতে হলে যেটা করতে হবে সেটা হলো প্রতিযোগিতাকে উন্মুক্ত রাখতে হবে সকল পর্যায়ে। আমাদের দেশে আবার এটি এখনো কঠিন, কারণ আমরা চাইবো যে যা ঢুকেছে এটা আমরাই সব গ্রহণ করব, এরকম একটা মনোভাব সকলের মধ্যে আছে। আবার উন্নত দেশে কোথাও কিন্তু এরকম নয়, সেখানে আপনি প্রত্যেক পর্যায়ে কিন্তু উন্মুক্ত প্রতিযোগিতা হয়। আপনি প্রমোশন নিতে হলেও পরীক্ষা দিয়ে নিতে হবে, লিখিত পরীক্ষা যে কোনো পর্যায়ে। তাহলে এই ব্যবস্থা আমরা আমাদের ব্যুরোক্রেসি করতে পারি কি? ব্রিটেনের মতো দেশে ক্যাবিনেট সেক্রেটারি লিখিত পরীক্ষা দিয়ে বাইরের থেকে চলে এসছে এই গত কয়েক বছর আগে। তিনি কিন্তু ব্যুরোক্রেসি অংশ ছিলেন না, এত ব্রিলিয়ান্ট যে সে পরীক্ষা দিয়ে সে আমি সেটাই বলছিলাম, এই হলিস্টিক চেঞ্জ আমরা আসলে কেন করতে পারছি? তবে সত্যিকার অর্থে যখন আমরা বেতন বাড়াচ্ছি, আমি যখন বলছি তখন সেটা সম্পৃক্ত, মানে সেটা সত্যিকার অর্থে প্রতিফলন হবে এই বেতন বাড়ানো, প্রতিফলন হতে হবে, সেটা এগোচ্ছে, এটা নিয়ে প্রশ্ন উঠছে, অবশ্যই ভাবছে। তবে এটা তো আমার দেশে দীর্ঘদিন চলে আসার জিনিস। আপনি এটা করতে চাইবেন, বিরোধী দল বলবে যে না না আমরা এটা সমর্থন করি না। ওই যে শিক্ষকরা আমার সমর্থন দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, কেন দিলাম, এটা তো আমাদের কাছে স্পষ্ট না, কারণ শিক্ষকরা তো পেয়েছেন গ্রেডে একই। তো আবার কেউ বলছেন যে না আমরা সমর্থন দিয়ে দিলাম, কিসের সমর্থন দিলেন, কাকে? তো এই দেশের সঙ্গে আপনি হাত দিবেন এটা নিয়ে আবার না না আমরা এটা সমর্থন করে হতে পারবে। এটা সবসময় দেখা গেছে বাংলাদেশে যখন যে দল ক্ষমতা থাকে বা যখন বিরোধী দল থাকে তার বিরুদ্ধে করতেই হবে, যুক্তি অযুক্তি নয়। এটা বর্তমান যারা সরকার যখন তার বিরোধী দল ছিল তারাও একটা সময় কাজ করেছে, এটা আমাদের কালচারের ধরনটাই, আমার ধরনটাই সেজন্য কঠিন পরিবর্তন। আমি আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, আমরা প্রতিবেদন দেখছিলাম যে অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত বলছিলেন যে এর ফলে তিনি আশা করছেন করাপশন কমে যাবে। আমরা কি তাহলে সরকারিভাবে স্বীকার করে নিলাম যে করাপশন আছে? না, করাপশন ছিল না এটা তো আর অস্বীকার যদি কেউ করে তো মিথ্যাচারে আশ্রয় নেবে। দুর্নীতি আছে, কমানোর চেষ্টা হচ্ছে, দুর্নীতি দমন কমিশনকে সক্রিয় করা হয়েছে, তো করাপশন কমে যাবে। শোনেন, সবাই যে অভাবে পড়ে করাপশন করে ব্যাপারটা কিন্তু এরকম নয়, এটা আমার কাছে ব্যক্তিগত মনে হয়। আসলে এটা একটা মানসিকতা, এটা হলো আপনার প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার পরিবেশ কি আছে তার উপর নির্ভর করে আপনি করাপশন করবেন কি করবেন না। যথেষ্ট বেতন দেওয়ার পরেও একজন লোভী মানুষের অভাব নেই, তাহলে তো মানুষ একটা পর্যায়ে আর দুর্নীতি করতো না, লাখ লাখ টাকা রুজি করে। তাহলে বেতন বাড়ানোই করাপশন বন্ধ করার একমাত্র উপায় নয়? না, এটা এখন জবাবদিহিতা আনার একটা উপায়। এখন জবাবদিহিতা আনায় বা জিজ্ঞাসা করায় এখন বরং বলা উচিত যে আমরা আরো বেশি সক্রিয় হব দুর্নীতির বিষয়ে, কারণ দুর্নীতি দ্বারা দারিদ্র থাকবে, যতদিন দুর্নীতি থাকবে। কেউ কেউ বলেন যে দুর্নীতি একেবারে কমানো যাবে না, তো একেবারে দারিদ্র কমবে না। তাহলে দুর্নীতি গ্রহণ মাত্রায় গেলেই এটা পূর্ণ, সেইটুকু আমাদের যেতে হবে। তো দুর্নীতির জন্য কিন্তু পদক্ষেপ নিতে হবে, আপনি কমে যাবে। সেই পদক্ষেপ কি আসলে সরকার নিচ্ছে? সত্যিকার অর্থে গুড গভর্নেন্স কি প্রতিষ্ঠা করার কোনো? আচ্ছা, আপনি কি মনে করেন নিচ্ছে না? না হলে একজন সিটিং পার্লামেন্ট সদস্য যে বদির কথা আপনারা বলেন বা মিডিয়ায় খুব আগ্রহ করে প্রকাশ করেন, তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি মামলা হচ্ছে, একজন সিটিং এমপি কিন্তু, এবং সরকারি দলের। কাজী প্রক্রিয়া নেই বা সরকারের প্রশ্রয় আছে, এটা কি বলা যাবে আসলে? আমি ব্যুরোক্রেসির কথা যদি বলি, ব্যুরোক্রেসি তো আপনার অনেকে চাকরি চলে গেছে বা যেতে হয়েছে ছেড়ে, যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে 2 নম্বরই করেছে, আমি বলবো ভাষাটা এরকমই, তারা কিন্তু চাকরি থাকতে পারেনি, সরানো হয়েছে। শুধু সরানো আসলে উচিত ছিল তাদের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, সেটি আমাদের দুর্ভাগ্য। ধন্যবাদ ডক্টর আলম। আমরা আশা করব সরকার এই জায়গাটায় দায়বদ্ধতা তৈরি করবেন, যাতে সরকারি কর্মচারীরা তাদের যে বেতন বৃদ্ধি পেল সেটার সাথে মিলিয়ে তারা সত্যিকার অর্থে ট্যাক্স পেয়ারদের যে সেবা দিতে পারে, যাদের টাকায় আসলে বাংলাদেশ চলছে। জনাব আলম, ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।